আমরা চলে যাব এখন ঘটনায়। আমাদের সাথে প্রথমেই যে ঘটনাটা আমি এখন দেখতে পাচ্ছি, তিনি যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মেহেদী হাসান। তিনি থাকেন চান্দিনা, কুমিল্লাতে। তার মতো করেই বলছি, রাসেল ভাই, অনেক দিন থেকে ভূত এফএমে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তা হয়ে ওঠেনি পড়াশোনা এবং পরিবারের নানা ঝামেলার কারণে। তাই মেইলে করে ঘটনা পাঠালাম। ভাই, আমি যে ঘটনাটা বলবো তা আজ থেকে ঠিক 1 বছর আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং তা 2012 সালের লাস্টের দিকে। ঘটনার শুরু আমার দাদু বাড়িতে। আমার দাদুর বাড়ি কুমিল্লার চান্দিনার তুলাগাঁও নামক গ্রামে। ছোটবেলা থেকে আমার দাদু বাড়ি সম্পর্কে অনেক প্যারানরমাল ঘটনা আমার আব্বুর কাছ থেকে শুনতাম। মজা এবং ভয় দুটোই লাগতো। বলে রাখা ভালো, আমার বড় হয়ে ওঠার শহরে আমরা প্রায় 2 বছর পর দাদু বাড়ি বেড়াতে গেলাম। দাদু বাড়িতে যাবার পর আমার দাদু প্রথম দিনে আমাকে আমাদের বাড়ির পেছনে পুকুরের পাড়ে একা একা যেতে মানা করেন। কিন্তু একদিন আমি আমার বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে পুকুর পাড়ে শিমুল গাছের নিচে চলে আসি। তখন শিমুল গাছ থেকে কিছু কাক ডাকাডাকি করছিল। তখন বিরক্ত হয়ে মাটি থেকে কিছু ঢিল ছুঁড়ে মারি তাদের দিকে। তখনও ধারণা করতে পারিনি যে কি বড় ভুল কাজটাই না করলাম। হঠাৎ তখন আমার মনে কেন জানি ভয় লাগলো, এবং আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। সেই দিন রাতে আমি আমার ছোট ভাই একসাথে ঘুমাই, এবং সেই রাতে ভালোই ঠান্ডা পড়েছিল, কিন্তু কেন জানি আমার অনেক গরম লাগছিল। আমি তাড়াতাড়ি করে ফ্যান লাগাই, কিন্তু ফ্যান লাগানোর সাথে সাথে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে আমার সাথে রাগ করা শুরু করে। সে বলে, তুই ফ্যান লাগালা কেন? আজকে তো অনেক ঠান্ডা। তাই তার কথা চিন্তা করে ফ্যান অফ করে 11টার দিকে ঘুমিয়ে যাই। রাতের স্বপ্নে দেখি কিছু কাক অনেক চেঁচামেচি করছে এবং আমার দিকে চেঁচামেচি করে উড়ে আসছে। আর শিমুল গাছের নিচে দাঁড়িয়ে এক বিভৎস চেহারার বৃদ্ধা আমাকে বলছে, কাজটা তুই ভালো করলি না। তারপর থেকে এই একই স্বপ্ন প্রতিদিন দেখতে থাকি। বলে রাখা ভালো, আমি এর আগে কখনো প্যারানরমাল ঘটনার শিকার হইনি। কাকের এইরকম অদ্ভুত স্বপ্ন দেখার জন্য আমি আব্বু আম্মুকে আমার পড়াশোনার কথা বলে 10 দিনের জায়গায় 5 দিন থেকে শহরে চলে আসলাম। ভেবেছিলাম শহরে আসলে মনে হয় সব ঠিক হয়ে যাবে, আর আমার নিজের ওপর খুব রাগ হতে থাকে এই ভেবে যে কি দরকার ছিল ঢিল মারা। কিন্তু শহরে এসে শুরু হয় আসল বিপত্তি, আর ঘটতে থাকে অনেক অশরীরী ঘটনা। শহরে আসার 2 দিন পর আমি আমার রুমে এক রাতে খাটে কম্বলের নিচে শুয়ে মোবাইলে গেম খেলছি। তখন রাত 12টার মতো বাজে, আর আমার কাছে হঠাৎ মনে হলো আমার দরজায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। কিন্তু প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় আমি ভুল শুনছি, কিন্তু কিছুক্ষণ পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই, এবং আগের থেকে অনেক স্পষ্ট। তখন ভয় লাগতে থাকে, কারণ এটা আমার বাসার কেউ করবে না, কারণ তারা কখনো আমার সাথে এরকম দুষ্টুমি করে না। কিন্তু কিছুক্ষণ পর শব্দ বন্ধ থাকার পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই। এইবার সাহস করে উঠে পড়লাম দরজা খুলে দেখার জন্য কে শব্দ করে। আমার হাত পা সব ভয়ে কাঁপতে থাকে, তাও দরজা খুলি। দরজা খোলার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে থেকে বিদ্যুৎ বেগে কি যেন চলে গেল। তখন ভয়ে তাড়াতাড়ি করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি। আর একদিন রাতের বেলায় আমি আমার রুমের দরজা ভালো করে লাগিয়ে দিই এবং অ্যাটাচ বাথরুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ি। রাতে হঠাৎ আমার ঘুম ভাঙে, এবং আমি যখন আমার বাথরুমের দিকে তাকাই তখন যা দেখি আমি কল্পনাও করতে পারিনি। দেখি একজন বৃদ্ধা মতো অবয়বের কি যেন একটা বের হয়ে গেল। আমি কে বলতেই তা আমার দিকে না তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর দিন সকালে আমার চোখ খুলতেই দেখি আম্মু কাঁদছে এবং আমাকে বলছে, বাবা কাল রাতে কি হয়েছিল? তখন আমি বলি, তোমরা রুমে ঢুকলে কিভাবে? তারা বলে, আমি নাকি রাতে আম্মু আম্মু করে চিৎকার করতে থাকি। তারপর আব্বু নাকি দরজা ভেঙে রুমে ঢোকে, এবং ঢুকে আমি অজ্ঞান হয়ে আছি এটা দেখতে পাই। তারপর তাদের কাছে জানতে পারি যে বাথরুমের লাইট নাকি অন ছিল। তাহলে আমার রুমে কে ঢুকলো এবং কিভাবে ঢুকলো? কারণ দরজা তো বন্ধ ছিল, লাইট তো আমি বন্ধ করে ঘুমাই, তাহলে কেই বা আমার বাথরুমের লাইট অন করলো, এবং ওই বৃদ্ধাই বা কে ছিল? তারপর আমি আমার সব কাহিনী আমার আব্বুকে বললে তিনি একজন হুজুর নিয়ে আসেন। হুজুর আমাকে দেখে বলেন 2টা জিন আমার ক্ষতি করতে চেয়েছিল, এবং তারা নাকি আমার পেছনে আমার দেশের বাড়ি থেকেই লেগে আছে। তারপর থেকে তিনি একটা তাবিজ দেন, এবং আল্লাহর অশেষ রহমতে এখনো ভালো আছি এবং সুস্থ আছি। এরপর আর কোনো সমস্যা হয়নি। আসলে ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন, এবং ভবিষ্যতে সময় পেলে আমি আমার দাদির জীবনে ঘটে যাওয়া অনেকগুলো বাস্তব ঘটনা নিয়ে
ভূত এফএমে হাজির হব ইনশাআল্লাহ। আমরা অপেক্ষায় থাকলাম আপনার জন্য মেহেদী হাসান, এবং আশা করছি যে খুব দ্রুতই আপনি সেই সুযোগ পাবেন এবং আমাদের মাঝে এসে হাজির হয়ে আপনি আপনার ঘটনাগুলো সব সরাসরি লিসনারদের সাথে শেয়ার করবেন। চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে, এবং তিনি তার নাম বলবেন এবং তার পরিচয় দেবেন, তারপরে আমরা শুনবো তার ঘটনা। প্লিজ আপনি আপনার নামটা এবং আপনার পরিচয় দিয়ে আপনার ঘটনাটা শুরু করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইশতি বলছি। আমি বিজনেস করি, ফটোগ্রাফিও করি। বেসিক্যালি ওয়েডিং মোমেন্টস আমার। ইশতি আহমেদ বলছি আমি। তো আমার ঘটনাটা ফরিদপুরের ঘটনা। এটা শুভারামপুরের বুটবাজার বাড়ি, বুটবাজারের ঘটনা। তো ফার্স্ট যে আমি ফরিদপুরে যখন গেলাম আমার এক ফ্রেন্ডের বিয়েতে, তো আমরা ওইখানে একটা ছেলে আসছিল। তো ওনার নাম ওই সবাই বলতো যে জিন মোহাম্মদ, জিন মোহাম্মদ। তো আমরা বেশি একটা পাত্তা দিতাম না, কখনোই পাত্তা দেইনি ছোটবেলা থেকে। তো বিয়ে শেষ হওয়ার পরে, বিয়ে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা বললাম যে কি বলে, আমরা চল যে একটু জিন মোহাম্মদের বাসায় ঘুরে আসি। ওকে, বেটার। সবাই আমরা গাড়ি নিয়ে গেলাম। তো তখন বাজে আমরা 11টার সময় গিয়েছি। তো অনেক লোক ছিল সেখানে। তো লোক থাকার পরে কারণে আমাদেরকে বললো যে ভিতরে যা বলতে বললাম যে বলেন যে আমি আসছি, আমার নাম বলতে বললাম। তো ওইখানে ভিতর থেকে খবর পাঠালো যে ভাই আপনি একটু বসেন, আপনাদেরকে একটু বসতে হবে, অনেক লোক আছে। তো তখন বাজে রাত্র 1টার মতো। তো আমি ভিতরে ঢুকলাম। আসলে তখন মজা করছিলাম যে কোনো একটা ফিলিংস ছিল না যে আসলে কি জিন কি, মানে আসলে তেমন একটা কোনো ফিলিংস ছিল না। তো ঢোকার পরে যেটা দেখলাম, ছোট্ট একটা রুম, চারিপাশে কোরআনের মানে কোরআনের আয়াত লেখা, সামনে একটা ছেলে বসে আছে, যে ছেলেটার নামটা বলতে যাচ্ছি না। তো ওই বললো যে ভাই আপনারা বসেন। তো বসলাম আমরা। আমি যেটা দেখলাম সেটা হলো ছোট্ট একটা টুলের মধ্যে আপনার একটা জায়নামাজ বিছানো। তো বললেন যে ভাইয়া ভয় পায়েন না, আর দাদা জান আসলে সালাম দিয়ে। ঠিক আছে, তখন আমরা ফান ভাবে নিচ্ছি বেসিক্যালি জিনিসটা। তো আমি কিছুক্ষণ যাওয়ার পর লাইট অফ করে দিলেন ওই ভাই। তো বললেন যে দাদা যান আসেন, দাদা যান আসেন, দাদা যান আসেন। 3বার বলার পরে 4বারের বার একটা শব্দ হলো, ঠাক করে একটা শব্দ হলো। তো আমাদেরকে সবাই বললেন যে ভাই বললেন যে সালাম দেন। সালাম দিলাম আমরা সবাই, আসসালামু আলাইকুম বললাম সবাই। তো সালাম দেওয়ার পরে উনি আমার আসলে মানুষ এইভাবে পুরা সালামের উত্তর মানে এরকম ভাবে নেয় না, কণ্ঠটা একটু ভারী অন্যরকম ছিল না। তখনও আমি মজা করতেছি, আসলে মনে মনে মজা করছি যে আসলে কিছুই না। আমার পাশে যে আমার এক কাজিন ছিল, সেও গিয়েছে। তো সে বলতেছে যে সে বলে যে তোমরা কি কারণে আসছো? দাদাজান বলছে তোমরা কি কারণে আসছো? তো আমার যে কাজিন পাশে ছিল সে বলছে দাদাজান আসলে আমি তো একটা বিয়েতে আসছি এখানে, তো আমার বাসার কি অবস্থা, ঢাকা শহরে তো চুরি ডাকাতি অনেক বেড়ে গেছে, তো একটু দেখে আসবেন কিনা। আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি আসতেছি। এই বলে উনি চলে গেলেন। একটা শব্দ হলো, উনি চলে গেলেন। চলে যাওয়ার আমরা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম বসে আসি। বসার পরে হঠাৎ করে একটা শব্দ হলো, আমরা আবার সালাম দিলাম। সালাম দেওয়ার পর সাথে উনি আবার সালাম নিলেন। তো বললো যে হ্যাঁ আমি তোমার বাসায় গিয়েছিলাম, তো তোমার রুমের জানলাটা খোলা, বারান্দাটা খোলা, এবং তোমার বারান্দায় তোমার নীল রঙের একটা গেঞ্জি ঝুলানো আছে, শুকায় গেছে এটা। তো আমার এই কাজিন তখন কোনো কথা বললো না, চুপ করে আছে। তো ও চুপ করে কেন ছিল আমি তখনও বুঝিনি। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে, পরে আমাকে পরিচয় করাই দিল যে মাসুদ ভাইয়ের বড় ভাই আসছে, তো দাদাজান আপনার সাথে দেখা করতে আসছে। আমি সালাম দিলাম আবার। আমি সালাম দিলাম, উনি সালাম নিলেন। তো বললো যে কি খবর তোমার, কেমন আছো? মানে ভয়েসটা কেমন যেন একটু অন্যরকম। আমি আসলে একটু ডিফারেন্ট, এটা মানুষের গলা না, মানুষের গলা মানুষ যেভাবে কথা বলে আসলে সেরকম না এটা। তো আমি বললাম যে আমি কিছু পার্সোনাল কথা জিজ্ঞেস করলাম। তো উনি কিছু অ্যান্সার করলেন। অ্যান্সার করার পরে বললেন যে দেখি তোমার হাতটা দেখি। আমি জাস্ট আমার কোলের উপরে, মানে আমার কোলের উপরে হাতটা ছিল, আমি হাতটা একটু কেবল বাড়িয়েছি, হাতটা ধরে ফেলছে। আমার কাছে এই জিনিসটা বেশি অবাক লাগছে যে এত অন্ধকার একটা রুমে আমরা কেউ কাউকে দেখছি না, কিন্তু আমি হাতটা একটু বাড়ানোর সাথে সাথে সে আমার হাত ধরে ফেলছে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল একটা মানুষের পক্ষে এইভাবে হাত ধরা। তো
উনি আমার হাতটা দেখলেন অনেকক্ষণ, দেখার পরে বললো যে কিছু সমস্যার কথা আমার বলেছিলাম আমি, এটা একটু আমার পার্সোনাল, তো আমি সে আমাকে বললো, তো আমাকে কিছু সলিউশন দিলেন। তারপরে বললো দাদা জান, আমি তখন আমি ইনস্টল করছি, তখন আমার এরকম বিলিভ হচ্ছে না। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে, আমি বললাম যে দাদা জান, আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। আমি মজা করে বলছি কথাটা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসতেছি। তো বসে আসতেছি, ভালো কথা। আমরা এরকম 2-3 মিনিট গেছে, যাওয়ার পরে আমাকে আসতে না, আমরা আবার সালাম দিতে বসে, আমরা আবার সালাম দিলাম। তা আমাকে বললো তুমি হাতটা পাতো। আমি ওই সেম একই ঘটনা আবার রিপ্লাই হলো, সেটা হলো যে আমি একটু জাস্ট হাত বাড়াইছি, সে আমার হাতটা ধরে ফেললো এবং হাতের মধ্যে একটা গাছের শিকড় দিয়ে বললো যে এটা খাও। তা আমি মুখে দিলাম। মুখে দেওয়ার পরে যে ফিলটা অনুভব করলাম সেটা হলো যে এই শিকড়টা কেবলই মাত্র মাটি থেকে তুলে আনা হয়েছে, মানে যেটা মুখে দিলে মানে বোঝা যায় যে একটা মাটির যে গন্ধ, এটা মানে ধুয়ে আনা হয়েছে, এবং ধোয়া জিনিসটা একদম ধোয়া, একদম মাটির যে গন্ধ আমি ফিল করলাম। তো সব বললো যে তোমাদের কথা কি শেষ? আমি বললাম যে হ্যাঁ, আমাদের কথা শেষ। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাদের কি আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করার আছে? এই ঠিক এইভাবে বললো। তাই আমাকে বলছে যে তুমি কি করো? আমি বললাম দাদা জান, আমি তো বিজনেস করি আর ফটোগ্রাফি করি। তো উনি ফটোগ্রাফি জিনিসটা এত সুন্দর করে উচ্চারণ করলেন, মানে ওই পাশে যে ছেলেটা ছিল যে ডাকেন, তার কখনোই সম্ভব না উনি এত সুন্দর করে ফটোগ্রাফি উচ্চারণ করা। ইট ইজ টোটালি ডিফারেন্ট, মানে আমরা যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে উচ্চারণ করলেন। বললাম যে আমি কি ভালো করতে পারবো? হ্যাঁ তুমি চেষ্টা করো, ভালো করতে পারবো, চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। তো আমাদের কথা শেষ হয়ে গিয়েছে। তো আমাকে বললেন যে তোমাদের আর কোনো কোশ্চেন নাই? জি না। আমরা কিছুক্ষণ চুপ করে বসে আছি। তো উনি আমাকে যেটা বললেন যে তোমরা কি আমার সাথে মজা করার জন্য আসছো? তখন আমি একটু ভয় পেয়ে গিয়েছি যে মজা করার জন্য আসি, কারণ এই কথাটা আমরা বাইরে বসে গল্প করতেছিলাম যে কিসের জিন কিসের কি, আমরা বাইরে বসে এই জিনিসটা গল্প করছি, আমি আর আমার কাজিন যে গিয়েছিলাম, আমরা বাইরে বসে গল্প করতেছিলাম আমরা যে। তো ওই কথাটা যখন বলছে তখন আমি ভয় পেয়েছি আসলে, যে আসলেই যে জিন তো আসে, কোরআনে আসে যেহেতু জিন আসেই, কিন্তু আমি যে কখনো কোনো জিনের সাথে কথা বলবো এটা আমি কখনো বিলিভ করতে পারি নাই যে একটা জিনের সাথে আমি কথা বলবো। উনি বললেন যে বিশ্বাস করতে শিখো। উনি এই কথাটা বললো যে ঠিক আছে। উনিও সালাম দিলেন, আমরা সালাম দিয়ে তো উনি ওই আমার যে ভাই ছিল উনি লাইট জ্বালিয়ে দিলেন। তো ঘরটা পুরো ঠান্ডা হয়েছিল, একদম ঠান্ডা, মানে অকল্পনীয় ঠান্ডা। মানে মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, একটু অন্যরকম ছিল। মানে আমি বাইরে এসে রীতিমতো ভয় পাচ্ছিলাম। তা আমি আসলে এইটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল, আমার লাইফে আরো এক্সপেরিয়েন্স আসে, তো এইটা আমি আজকে ফার্স্ট বললাম। তো আমি জানি না আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। আপনাদেরকে থ্যাঙ্কস। অনেক ধন্যবাদ আপনাকে এই প্রথম ঘটনার জন্য, এবং আরো বেশ কিছু ঘটনা আছে যেটা উনি নিয়ে এসেছেন, এবং সেই ঘটনাগুলো অনেক 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 বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। সেই ঘটনাগুলো আমরা আবার আস্তে আস্তে শুনবো। এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। শুরুতে জেনে নেবো আপনার নাম, এবং তারপরে প্লিজ আপনার ঘটনাটা শেয়ার করুন। আমি বিলাস, মিরপুর থেকে এসেছি। আমি স্টুডেন্ট। চলে যাচ্ছি আমার ঘটনায়। তো যিনি আমার ঘটনাটা বলেছেন তার নামটা প্রকাশ করতে নিষেধ করছেন, তো আমি করতেছি না। তো এটা হচ্ছে 1981 সালের, ওনার বিয়ে হয় 1981 সালে। তো প্রথম সন্তানের মা হন 1982 সালে। ওনার স্বামী ছিলেন ঠিকাদার প্লাস রাজনীতিবিদ। তখন তিনি এই গ্রামে বিচার আচার বসলে তখন তিনি সালিশি করতেন। তো এখানে সালিশি করতে করতে শেষ হতে প্রায় রাত 11টা-12টা বাজতো। তো গ্রামে তখন ওইরকম ছিল না যে রাত 11টা-12টা পর্যন্ত মানুষ জেগে থাকবে, 7টা হলে গভীর রাত। একদিন রাত্রে তার স্বামী ডাক দিল যে বাইরে আসার জন্য। তো দরবার শেষ হয়েছে। তো উনি জানতেন না যে ওই দিন পূর্ণিমা রাত ছিল। উনি ওনার স্বামী মাটির মানে মাটির উপর বসে আছে বাইরে। হঠাৎ করে উনি খেয়াল করলো যে কিছু একটা উপর দিয়ে উড়ে গেল। তো উনি বুঝলেন কিছু একটা উড়ে গেছে, কিন্তু কি উড়লো তা বুঝতে পারলেন না। তারপর থেকে তিনি কিছু বলতে পারবেন না। পরের দিন তার জ্ঞান ফিরলো। তো তিনি যা শুনলেন যে তারপর থেকে তার ওনার বিহেভটা একটু চেঞ্জ হয়ে যায়, যে বাসায় যাবো বা উড়ার বিহেভ করতে থাকে। তো 3-4 দিন ভালো থাকে, সুস্থ। তো 4-5 দিন পরে তাদের উঠানে নারকেল গাছ আছে। তো উনি উঠানে বসে তরকারি কাটতেছিলেন। নারকেল গাছের দিকে তাকায় দেখেন একটা মেয়ে নারকেল গাছের উপরে বসে আছে। উনি তাকায় দেখতেছেন, শুধু তাকে আছেন, আই কন্ট্যাক্ট হইতেছে। তো মেয়ের জামা কাপড় কিছু ছিল না গায়ে। তো মেয়ের চুল এত বড় ছিল যে তার জামা কাপড় প্রয়োজনে সারা শরীর ঢেকে আছে চুলে। আর মেয়েটা অনেক সুন্দর ছিল। তো নারকেল গাছটা ছিল পুকুরের পাশাপাশি।
মেয়েটার এমন মানে বিয়েটা এমন ছিল যে ওনাকে দেখে ইচ্ছা করে পুকুরে লাফ দিচ্ছে। তো পুকুরে লাফ দেওয়ার সাথে সাথে কোনো কিছু না ভেবে মেয়েটার পিছিয়ে পিছিয়ে দিয়ে লাফ দিচ্ছে। তারপর থেকে হঠাৎ করে আওয়াজ হইতেছে পানির। তো ওনার স্বামী আর ওনার ভাই ছিল যে, তো যা দেখে একজন মানুষ যদি খুব দ্রুত যদি ডুব দিয়ে উঠতেছে নিঃশ্বাস নেওয়ার মতো সময় নেই, যেরকম হয় সেম ওরকম হইতেছে। তো ওনারা বুঝলেন যে আসলে অস্বাভাবিক কিছু হইতেছে, সেটা ঠিক দুপুরবেলা। ওনাকে নিয়ে আসেন, এভাবে কয়েকদিন ঠিক থাকে। এভাবে প্রতি একটা মানে উইক পর পর এরকম একটা কোনো না কোনো সমস্যা হইতেছে। তিনি একদিন রাত্রে শুয়ে আসছে, তো হঠাৎ করে মনে হচ্ছে বাইরে কেউ ডাকতেছে। তো উনি বাইরে যান, তো বাইরে কেউ নেই এবং প্রায় হতো যে ডাকতেছে বা এসে তুমি কিছু দিত না। তা বিশেষ করে ওই যে মেয়েটাকে দেখছিল, ওই মেয়েটা যখন তার কাছে আসতো, তো উনি আর কোনো কিছু খেয়াল থাকতো না যে আশেপাশে কেউ আসছে বা ওনার সাথে কেউ কথা বলতেছে, উনি কোনো পাত্তাই দিত না, শুধু মেয়েটার সাথে কথা বলতো। তো এভাবে চলে যায় 1950 সালে এসে পড়ে। তো ওনার ততক্ষণে 2টা বাচ্চা হয়ে যায়। তো ওনার শ্বশুরও অনেক সম্পত্তি ছিল, যার কারণে ওনার স্বামী চেয়েছিল যে একটু আলাদা হয়ে যেতে, কারণ এই বাড়িটা যেহেতু সমস্যা করতেছে ওনার ওয়াইফের। ওনারা নতুন একটা বাড়িতে আসেন। তো মজার ব্যাপার, ওনারা জানতো না যে এটা আসলে চিরাকলা ছিল এক সময়। তো ওইখানে বাড়ি করার বাড়িতে ছিল সম্পূর্ণ একা। তো বাড়িতে উঠে উনি, ওনার স্বামী, ওনার শাশুড়ি আর ওনার ননদ আর 2টা বাচ্চা তো আছেই ছোট ছোট। তো এরকম কয়েকদিন ভালো থাকে, ঠিক আছে। তো উনি একদিন উঠানে বসে আছে। তো উপরে তাকায় মানে আমি সবাই বসে ছিল, তো উপরে সবাই কথা বলতেছে যে তাল গাছে নাকি আগুন জ্বলতেছে। তো উনি তাকায় দেখে তাল গাছে কোনো আগুন নেই, কিন্তু সবাই বলতেছে আগুন আসছে। তো তাল গাছ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু আগুন ধরার মতো প্লেস না, বা কেউ আগুন ধরাবেও না। আর আগুনটা মূলত মিথেন গ্যাসে। তো তাল গাছের উপর কিন্তু মিথেন গ্যাস জমার কোনো প্লেস না, এটা শুষ্ক জায়গায় একটা মিথেন গ্যাস জমে, ওইখানে তো মিথেন গ্যাস জমার কোনো কথা না। সবাই আগুন দেখতো কিন্তু উনি আগুন দেখতো না। তারপর থেকে শুরু হয় এই বাড়িতেও ওই মেয়েটা আসতো। তো একদিন ওনার মায়ের বেশি আসছিল। ওই দিন ঠিক ওনার স্বামী আর ওনার ভাই ঠিকই ছিল, সামনে উঠানে ছিল, উনি পিছনে উঠানে বসে ছিল। তো ওনার মা আসলো। মা এসে বলতেছিল যে মা, তোর নাকি শরীর খারাপ, চল আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। তো উনি চিন্তা করলো যে বাবার বাড়ি গেলে হয়তো বা ভালো লাগবে। তো উনি চিন্তা ভাবনা করলো যে চলো। তো আগেকার সময় ওই 1981, 82, 85 সময় মানে গ্রামের মেয়েরা ছিল মানে স্বামীর উপর নির্ভরশীল। বাপের বাড়িতে যেতে হলে শ্বশুর শাশুড়ি স্বামী সবার অনুমতি নিতে হয়। তো উনি কোনো কিছু চিন্তা ভাবনা করলেন না, সাথে সাথে রাজি হলো। ইভেন কোনো জামা কাপড় নিতে বোধ করলেন না। ওনার মা বললো যে সামনের গেট দিয়ে তো জামাই আছে, তাহলে আমরা পিছে ঘের দিয়ে যাই। তো ওনার মা ধার্মিক থাকার কারণে উনি চিন্তা করলেন যাক। ঠিক এই সময় ওনার স্বামী উঠান থেকে দেখতেছে ওনার ওয়াইফ কার সাথে কথা বলতেছে, কিন্তু কার সাথে কথা বলতেছে কেউ দেখতেছে না। বাট কার সাথে কথা বললে নর্মালি যেরকম বিয়ে হয় বা যেভাবে কথা বলে হাতটা নাড়ে সেম হইতেছে। তো ওনারা বুঝছে যে কোনো কিছু একটা সমস্যা হয়েছে। তো দেখতেছে উনি ল্যাংড়া হাঁটতেছে। তখন বুঝছে যে হ্যাঁ এবার সমস্যাটা হয়েছে। তো ওনার দৌড়া যায়। তো ততক্ষণে ওনার হার্টের স্পিডটা অনেক বেশি হয়, ল্যাংড়া গেলে হার্টের স্পিড বেশি হয়। তো একটা মহিলাকে বা অল্প বয়সে তখন 18, 19 বা 20-এর মতো ছিল বয়স, একটা মেয়েকে ধরে রাখা কিন্তু ব্যাপার না। কিন্তু তখন 2 জন মানুষ বা 3 জন মানুষ ওনাকে ধরে রাখা সম্ভব হইতেছিল না, আটকানো সম্ভব হচ্ছিল না, ধরে রাখা তো দূরের কথা। এভাবে চলতে থাকে সপ্তাহ পর সপ্তাহ, দিনের পর দিন। তো একদিন ওনাকে প্রয়োগ ছিল। তো ওনার ভিতর থেকে যে মেয়েটা কথা বলতেছিল ওনার ভয়েস না, অন্য ভয়েস, মানে বিহেভটা অন্যরকম, যে ওনার ভিতরে আয়োজন অস্বাভাবিক কিছু একটা আছে। তোমার স্বামী একটু ভয় দেখানোর জন্য বললো যে ওকে ছেড়ে দে নাকি আগুন আনবো। তো মেয়েটা বলতেছে যে ঠাকুরদা আমরাও তো আগুন নিয়ে রান্না করি। উনি একটু ভয় পেয়ে যায়, মানে কি যে আমি একটু ভয় দেখাইতে আসলাম, সেখানে আমাকে আরো উপদেশ বলতেছে। তো উনি ঘর থেকে বাইরে যে একটা কবিরা জানার জন্য উনি ওনার ভাইকে নিয়ে বের হয়। তো বের হওয়ার সময় মনে হচ্ছে খুব ঝড় তুফান হইতেছে। তো উনি পাত্তা না দিয়ে যেতেছে, কারণ ওনার টার্গেট হয়েছে ওনার ওয়াইফ অসুস্থ। ওনার যে 3 রাস্তার মোড়ে আসলে দেখে একটা লোক দাঁড়ায় আছে। তো ওনার লোকটা দিয়ে এরকম যে ওনাদের তাকায় আসছে যে ওনারা আসবে এই জন্য দাঁড়ায় আছে। ওনারা সে বলে যে চলেন। তো উনি বলে যে কোথায়? আমি বলে চলেন, শুধু একটা কথাই চলেন, মানে খুব গম্ভীর ভাবে। তো ওনার বুঝছে যে এটা আসলে মানুষ না, অস্বাভাবিক কিছুই। তো ওনার ভাই ভয় দৌড় দেন। তো ওনার চিন্তা ছিল সর্বপ্রথম যে ওনার ওয়াইফ অসুস্থ, ওয়াইফকে পাশে দিতে হবে, কবিরাজ আনতে হবে। তো উনি পাতানি দেয়, সেটা পড়তে পড়তে সামনে আগে থাকেন। তো যতদূর যায় মাঝখানে ওনাকে ওই লোকটাকে দেখতে পারে, শুধু একটা কথা চলেন চলেন। উনি পাতা না দিয়ে কবিরাজ আনেন। কবিরাজ আনতে এরকম অনেকবার হয়, অনেকবারই দেখে, কোনো পাতা না দিয়ে বাড়িতে আসে। তো ঠিক কবিরাজ যখন বাড়িতে ঢুকবে সবকিছু নর্মাল, বাইরে ঝড় তুফান বাতাস সবকিছু নর্মাল, ইভেন ওনার ওয়াইফ সাথে সাথে সুস্থ, নর্মালি কথা বলতেছে, কারণ ওনার ওয়াইফ জানে না ওনার কি হয়েছে। এরকম প্রায় হতো। একদিন হঠাৎ করে দুপুর বেলায় পানিতে পড়ার আওয়াজ শুনলো সবাই। তো সবাই পুকুর কাছে দেখতেছে যে ওনার ওয়াইফ এরকম যেভাবে লাভ দিতেছে পুকুরের নিচে এইভাবে। তো ওনার স্বামী আর মামারা ওনার
ভাইরা নামলো। তো নাইমা ওনাকে ধরতে পারতেছে না, হঠাৎ করে ডুব দিল, পানি স্থির হয়ে গেছে 2-3 মিনিট ডুব, কোথাও পেরেছেন, হঠাৎ করে দেখা যেতেছে পুকুর আরেক পার দিয়ে দাঁড়ায় আছে, লাফ দিয়ে উঠছে, ওদিকে যেতেছে আবার ডুব, 2-3 মিনিট পানি স্থির হয়ে যেতে পর্যন্ত উনি নাই, কোথাও নাই, হঠাৎ করে দেখে আরেক জায়গা দিয়ে। তো উনি পুকুরের মাঝখানে যে দাঁড়ায় তো মনে হচ্ছে কিছু একটা উপর দাঁড়ায় আছে, কিন্তু পানির তো মাঝখানে গভীর থাকে। এইভাবে চলতে থাকে। তো 90 দশকের শেষের দিকে ওনাকে ঢাকায় নিয়ে আসে, সেটেল হয়ে যায় ঢাকায়। তো এখান থেকে আস্তে আস্তে মুক্ত হতে থাকে। তো শেষের দিকে এসে 2003-04-এর দিকে আবার গ্রামে একই শুরু হয়। তো আমাদের এখানে ছিল চাঁদপুরের জোনপুরের হুজুর নামে একজন বিখ্যাত হুজুর ছিলেন, এটা অনেকে চিনবেন। উনি একটা তাবিজ দেন। তো বলে, তাবিজটার নিয়মটা বলে, যদি তাবিজটা ডুবে যায় তার মানে তাবিজটা কাজ করবে, যদি তাবিজটা ভেসে থাকে তার মানে তাবিজটা নষ্ট হয়ে গেছে। তো তাবিজটা এক সপ্তাহের মতো ভালো ছিল, যে মানে উনি কিছু ফিল করতেছেন না ভালো। আবার ওই মেয়েটাকে দেখা শুরু করছে, যে মেয়েটাকে দেখতে আগে। তো উনি একদিন পানিতে তাবিজটা রাখলো, দেখতেছে তাবিজটা ভাসতেছে। তো তাবিজটা খুলে মলম খুলে দেখে তাবিজে সাদা কাগজ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আপনার তো আরো কিছু আপনার বাবার রিলেটেড কিছু ঘটনা। যাই হোক, আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, এবং তার ধানমন্ডিতেও একটা ঘটনা রয়েছে। আমরা ধানমন্ডি ঘটনা এখন শুনবো, তাই না? জি, রাইট। আচ্ছা, আমরা তাহলে নামটা আপনার আরো একবার জেনে নিতে হবে, সবার কাছে সবাইকে জানিয়ে দিতে হবে, যেহেতু আমাদের এখানে কেউ দেখতে পাচ্ছে না আমাদেরকে, সুতরাং নাম প্লিজ। আসসালামু আলাইকুম, ওয়ান্স অ্যাগেন ইশতি বলছি। আচ্ছা, আমি তখন পড়াশোনা মোটামুটি শেষ করেছি, আমি সনটা উল্লেখ করছি না। তো তখন ফটোগ্রাফি কেবল স্টার্ট করেছি আমি। তা আমি তখন ধানমন্ডিতে থাকি। রোড নাম্বারটা বলছি, ওল্ড 28, নিউ 15, খান অ্যাপার্টমেন্টস, হাউস নাম্বার 13। 13 রিয়েলি আনলাকি, আসলে সেটা আমি বুঝি নাই, এটা আমি অনেকদিন পরে আমি জিনিসটা টের পেয়েছি। তো আমরা ওই বাসায় উঠলাম, ওঠার পরে তো আমাদের ওই বাসাটা ছিল অনেক বড়, মানে আমরা বাসার মানুষ ছিলাম মাত্র 4 জন, আর কাজের মেয়ে 2টা সহ টোটাল 6 জন। সো আমি সারাদিনই ব্যস্ত থাকতাম। তখন নতুন ফটোগ্রাফি স্টার্ট করেছি, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকতাম, বন্ধু বান্ধব ছিল অনেক। তো আমাদের বাসাটা প্রায় 26 স্কোয়ার ফিটের মতো, মানে অনেক বড় বাসা এক কথায়। আমার রুমটা ছিল একদম কোনার রুমে। তো আমি একদিন রাত্রেবেলা এক ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে হঠাৎ তন্দ্রার মতো লেগে আসছে, আমার চোখ লেগে আসছে। তো আপনার হঠাৎ করে চোখ খুলে দেখলাম যে আমার পায়ের কাছে সাদা রঙের কাপড় পরা, মানে আমার টাচ ল্যাম্পে আমি যেটা দেখতে পেলাম সেটা হলো যে সাদা রঙের একটা কাপড় পরা, মানে একটা মেয়ের মতো মানে অবয়ব দেখলাম আমি। তো তখন আমি তেমন ভালো করে খেয়াল করি নাই, আমাদের মনে করলাম যে এটা হ্যালুসিনেশন, চোখের ভুল হতে পারে। তো সেকেন্ড টাইম আমার মানে ব্রেনে এটা মানে কেমন ক্লিক করছিল যে কি দেখলাম আমি। তো আমি আবার চোখ খুললাম, তখন আমি যেটা দেখলাম সেটা হলো যে, তখন একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করলাম, সেটা ছিল যে মেয়েটার চেহারার বর্ণনা দিচ্ছি আমি। একদম সাদা রঙের একটা ধবধবা শাড়ি পরা, আপনার চোখ দুটা মনে যেন বের হয়ে আসছে, চুলগুলা এলোমেলো, হালকা ডিম আলোতে আমি যেটা দেখতে পাচ্ছিলাম, চুলগুলা এলোমেলো, এবং বাতাসে আমার ফ্যান চলছিল ঘরে, ফ্যানের মেয়েটার চুলটা উঠছে। তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আমার চোখের ভুল। তো কিছুক্ষণ পরে যেটা ফিল করলাম সেটা হলো যে কে যেন আমার গলা চেপে ধরছে। গলা চেপে যখন ধরছে, আমি তখন মানে রীতিমতো আমি মানে খুব চেষ্টা করছিলাম আপনার ছুটার জন্য, খুবই চেষ্টা করছিলাম ছুটার জন্য, খুবই মানে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, আমি ঘেমে গেছি প্রায়। তো ঘেমে যাওয়ার পরে আমি যখন মানে গলা চেপে ধরছে তখন আমার দম বন্ধ হয়ে আসছিলাম, তখন জোরে ছোটার চেষ্টা করছিলাম। একটা পর্যায়ে আমি ছুটে গিয়েছি, আমি একদম লাফ দিয়ে উঠে বসে তো আপনার দেখলাম যে আমি হাঁপাচ্ছি, অস্থির হয়ে গিয়েছে, আমি মানে কেমন যেন অস্থির লাগতেছিল আমার কাছে। ফ্যান চলছে ফুল স্পিডে, শীতের মানে ঠান্ডা ছিল ওয়েদারটা, তারপরও ঘামছিলাম আমি। তো আপনার তখন আমি ঘড়িতে দেখলাম যে প্রায় 3:15 কি 3:20 মতো বাজে। তো আপনার যেটা হলো, আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য আমি আমার পাশে সিগারেট মানে খাওয়ার ঠিক না, তো আমি স্মোক করার জন্য আমি একটা সিগারেট নিয়ে আমি একটা সিগারেট ধরাবো। ঘটনাটা হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারতো। আসলে আমি এটা আনএক্সপেক্টিং ছিল, যেটা দেখেছি সেটা হলো যে
আমি পর্দা যাতে ঘরে তো সিগারেট খেলে স্মোক করলে ধোঁয়ায় ভরে যেত, তো আমি জানলাটার পর্দা সরিয়ে জানলাটা খুলছি, আমার সিগারেটটা মুখে দেওয়া ছিল। তো দেখলাম যে যেই মেয়েটাকে আমি দেখছি এতক্ষণ, মানে কল্পনা, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যেটা কল্পনা, সেটা যেটা বাস্তবে আমি ওইভাবে মানে সজ্ঞানে দেখবো এটা আমি কখনো কল্পনাও করিনি। দেখলাম যে মেয়েটার মাথা নিচে, পাটা উপরে, সানসেটের সাইডে ছিল, আপনার চুলটা মানে উঠছে, আমার দিকে বিভৎসভাবে তাকিয়ে আছে। আমি জাস্ট এক ক্লাসের খাট থেকে নেমে দরজা দিয়ে চিৎকার করে বের হয়ে গেছি আমি। তো ওইখানে মানে আমি আব্বাকে যা বললাম যে আমি এরকম ভয় পেয়েছি, বলছে না, আব্বা বললো যে এটা নর্মাল হতে পারে, এটা তোমার মানে সারাদিন উল্টাপাল্টা মুভি দেখো, এটা হতে পারে। তো সে মানে কাটিয়ে গেল। আমি একদিন ওই বাসায়, তার কিছুদিন পরের ঘটনা, তো ওই বাসায় বসে এসে আমি আসলে জিনিসটা তখনও গুরুত্ব দিতাম না। তো আম্মা নামাজ পড়তে বলছে, আমি তখন ওই নতুন নতুন ইন্টারনেট আসছে, আমরা ওই TNT ফোন দিয়ে কানেক্ট করতাম, কানেক্ট করে আমরা ইন্টারনেটে বসতাম। আম্মা এসে বললো যে তুমি কি আমার রুমে আসছিলা? আমার নামাজ পড়তে দাঁড়িয়েছিল। না মা, আমি তো তোমার রুমে আসিনি। তো এরকম আম্মা প্রায়ই দেখতো যে কে যেন হামাগুড়ি দিয়ে হাঁটছে। ওই বাসাটা এখন আমার কাজিন যারা আসে তারা আমেরিকাতে থাকে, তো তারা ওই বাসায় আমার যে ফুপা ছিলেন, তো উনি মাঝে মধ্যে আসেন আবার চলে যান। ওই বাসায় এখন কেউ থাকে না। আমরা ওই বাসা থেকে চলে এসেছি। ওই বাসা থেকে চলে আসার পরে আমি আর এরকম প্রবলেমে পড়িনি। ও ফার্স্ট ঘটনা যেটা বলেছিলাম, আমি দাদাজানের যে ঘটনাটা বলেছিলাম, সেটা হলো যে আমি যখন ওনার কাছে বললাম যে আমি মাঝে মধ্যে একটু সিক থাকি, তো উনি আমাকে বললো যে তোমার চিন্তা করার কারণ নাই, আমি তোমাকে যে মাঝে মধ্যে দেখে আসবো। আমি ঢাকায় আসার পরে যে জিনিসটা ফিল করেছি, আমি ঠিক 10টা থেকে 11 থেকে 12টার মধ্যে মানে খুব সুন্দর একটা আতরের স্মেল পেতাম। এটা আমার কাছে জিনিসটা মানে অন্যরকম লেগেছে। যে আমি যতদিন যাওয়া আসা করেছি ওনার কাছে, আমি তারপরে অনেকবার গিয়েছি ওনার কাছে, ওনার সাথে কথা হয়েছে, প্রায় যাতায়াত করতো, গেলেই বলতো, মানে আমাকে সে খুব মানে গেলে জিজ্ঞেস করে, মানে যখন লাস্ট অনেকদিন আমি যাই না ফরিদপুরে, তো গেলে আমাকে উনি মানে ওনার নাম আসলে কি একটা মানুষের নাম মনে রাখা মানে সম্ভব না, মানে এতদিন পরে একটা মানুষের নাম মনে রাখা সম্ভব না। উনি আমাকে ঢোকার পরেই, যা সালাম দেওয়ার পরেই, মানে আমি যে লাস্ট টাইম যেবার গিয়েছিলাম সালাম দেওয়ার পরেই জিজ্ঞেস করেছে যে কি খবর, কেমন আছো তুমি, তোমার শরীরটা কি ভালো? আমি আসলে কি বলবো, আর আসলে আমার ওনার সম্বন্ধে তখন আর বিরূপ ধারণা করার মতো মানে কোনো আমার কাছে কিছু নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। ঘড়িতে সময় রাত 12:48। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে ভূত FM হান্টেড বাই এয়ারটেল। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাকে সামি SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি MK ইফাজ এছাড়া SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি সোহাগ, সুমন আহমেদ আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, আচ্ছা তিনি চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তার খুব ভয় করছে সেটা তিনি জানিয়েছেন। মিতু সিলেট থেকে আমাদের SMS করেছেন সোমা, SMS করেছেন শিপন ফরিদপুর থেকে, এছাড়াও সঞ্জয় নয়ন আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি জিহান মিরপুর 10 থেকে, অমিও আমাদের SMS করেছেন সোহেল SMS করেছেন আমাদেরকে, এছাড়াও তানিন SMS করেছেন আমাদেরকে, বিবাক, রিশা আমাদের SMS করেছেন মিরপুর থেকে এবং তিনি বলছেন যে ট্রু, আমার প্যারেন্টসও সেখানে গিয়েছিল, ইভেন আমিও সেখানে গিয়েছিলাম আমার কিছু প্রবলেমের কারণে। আচ্ছা, এটা তার মানে আপনার কোন রিলেটিভ হবে? আচ্ছা, আমার কাজিন। আচ্ছা, তার মানে তারাও এখানে গিয়েছিলেন এবং তারাও এটা ফেস করেছেন, যেটা SMS-এ দেখতে পাচ্ছি আর কি। ওকে, মানে ওনারা কি নিজেরা ফেস করেছেন, ওখানে যে দেখেছিলেন? মানে না, বেসিক্যালি আমার সাথে গিয়েছিল, আমার সাথে যে তো মনে করেন যে আমার সাথে যে আমি ওনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, ওনারা অনেকক্ষণ কথা বলেছেন, অনেক প্রবলেম নিয়ে কথা বলেছেন ওনার সাথে অনেক সময়, কারণ ওই দিন অন্য আরেকজনের আসার কথা ছিল। তো লাকিলি আমরা আমাদের বড় ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, তো ওই দিন আমি নিয়ে গিয়েছিলাম, ওনার প্রবলেম ছিল কিছু, এই কারণে আমি নিয়ে গিয়েছিলাম সবাইকে। তো ওনারা মাশাআল্লাহ অনেক কথা বলেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। রাসেল ভাই নিশ্চয়ই ভালো আছেন, তার কারণ আপনি সবসময় ভালোর দলে। ভূত FM-এর জন্য দীর্ঘদিন ধরেই ভেবেছিলাম আমার এই কাহিনীটা আপনাদের কাছে পৌঁছে দেবো, কিন্তু বহু দূরে থাকার কারণে সেটা হয়ে ওঠেনি এবং বিভিন্ন ব্যস্ততাও এর মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
আমি আজকে আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি এটা আমার শ্বশুরমশাই, এবং ঘটনাটি 1985-86 সাল নাগাদ। তখন আমার শ্বশুরমশাই মালদায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন, এবং যেহেতু তিনি হাঁপানি রোগী ছিলেন, ফলে মাঝে মাঝেই এমন পরিস্থিতি তৈরি হতো যখন তাকে হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকতে হতো। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমাদের আদি দেশ কিন্তু পূর্ববঙ্গ, এবং উনি দীর্ঘদিন পূর্ববঙ্গ থেকে চলে আসার পরেও দেশের প্রতি তার সে টানও থেকে গিয়েছিল, এবং তিনি কিন্তু ভূত প্রেত এইসব বিষয়ে খুব একটা না হলেও মোটামুটি বিশ্বাসী ছিলেন। তো এই দিনকার ঘটনা, সেদিন ওনার অবস্থা বেশ কিছুটা খারাপ হয়েছে, বাড়ির লোকজন সবাই একটু চিন্তিত ছিল। তো এরকম পরিস্থিতিতে মাঝরাত্রে উনি যেটা দেখলেন সেটা দেখার জন্য উনি একেবারেই তৈরি ছিলেন না। ওনার মনে হলো যে ওনার ঘরের মধ্যে ওনার বিছানার পাশে প্রায় 6 ফুট লম্বা একটি মানুষ দাঁড়িয়ে আছে, এবং তার সঙ্গে আরো 1-2 লোক রয়েছে। তো তিনি দেখে খুব একটা অন্যরকম কিছু ভাবেননি, ভেবেছেন হয়তো পাশের রোগীর আত্মীয় স্বজন কেউ এসেছে আর কি। কিন্তু যেহেতু রাত বেশ গভীর এবং উনি নিজেও যথেষ্ট অসুস্থ, ফলে উনি আবার চোখ বন্ধ করে নিজে বিশ্রাম নিতে থাকেন। কিন্তু হঠাৎ ওনার মনে হয় যে দুপাশ থেকে 2টি লোক তাকে পাঁজা খোলা করে বিছানা থেকে তুলে ফেলেছে, এবং যখন তুলে ফেলেছে তখন তিনি বুঝতে পারেন যে তাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য আর কি তারা ওই যে লোক 2টি দাঁড়িয়ে ছিল তারাই আসলে ওনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে আর কি। এবং প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে তিনি একটু অজ্ঞানের মতো হয়ে যান, এবং তিনি অনুভব করেন যে তাকে ওই বিছানার উপরে ছুঁড়ে দিয়ে যারা ছিল তারা চলে যায় আর কি। এবং সেই রাতটা প্রচন্ড ভয়ের মধ্যে কাটান, এবং তার চিৎকারে চারপাশ থেকে নার্স এবং অন্যান্যরা দৌড়ে আসে, এবং যেহেতু সরকারি কর্মকর্তা, ফলে লোকজন দৌড়ে এসে তার খবরাখবর নেয়, এবং সেই রাত্রির মতো তার কেবিনে নার্স এবং অন্যান্যদের মোতায়েন করা হয়। যাক, সে রাতে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু পরদিন সকালবেলা ওনার ঠিক পাশের বেডে যে মুমূর্ষু রোগীটি ছিল তার কিন্তু ভোর রাতেই মৃত্যু হয়, এবং তার একটা যে কোনো কারণে হোক তার মনের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয়েছিল যে যারা এসেছিল তারা আসলে হিন্দু ধর্ম অনুযায়ী আমরা যেটাকে বলি যমদূত বা এই জাতীয় কিছু, তারা ওনাকেই নিতে এসেছিল, এবং যে কোনো কারণেই হোক, ওনার চিৎকারের কারণেই হোক বা ওনার হিন্দু ধর্ম অনুযায়ী কর্মফল বা নির্দিষ্ট মেয়াদ শেষ না হওয়ার কারণেই হোক ওনাকে ছেড়ে দিয়ে চলে যায়। এবং যেহেতু তারা এসেছিল এবং ওই পাশের মুমূর্ষু রোগীটি ছিল, ফলে তাকেই তারা নিয়ে যায় আর কি। তো আমার শ্বশুরমশাই এখনো বেঁচে আছেন, এবং তার মধ্যে বেশ কিছুটা এই ঘটনার পরে এই ঘটনাটি তিনি বহুবার বহুজনের সঙ্গে শেয়ার করেছেন, অনেকে বিশ্বাস করেছেন, অনেকে করেননি, এবং এখনো পর্যন্ত তার মধ্যে কিন্তু কিছুটা অস্বাভাবিকত্ব আছে। যেমন তিনি একবার এই 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেন, এবং 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলার পরেও কিন্তু তার বিশেষ কিছু হয়নি, এবং তার মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা এরকম আছে যে যেহেতু যমদূতেরা তাকে একবার দেখে গেছে বা একবার স্পর্শ করে গেছে, খুব চট করে তার কোনো কিছু হওয়ার নয় বা ইত্যাদি। এবং উনি ওনার জীবনে এই ধরনের, আমার পরিবারে আসলে আমার নিজের পরিবারে ওই ধরনের ঘটনা অনেক আছে, এবং শুধু আমার শ্বশুরমশাই নন, আমার মা এবং আমরা ব্যক্তিগতভাবেও আমাদের যে বাড়িটিতে আমরা বর্তমানে কলকাতায় বাস করি সেই বাড়িটিতেও বহু ঘটনা আমরা দেখেছি, যেগুলোর কোনো ব্যাখ্যা আজ অব্দি মেলেনি। শুধু আমরা দেখেছি তাই নয়, আমাদের বাড়ির আশপাশে বহু লোকজন বা আমার বাবার সহকর্মী যারা আমাদের বাড়িতে এসেছিলেন তারাও দেখেছেন। তো এই ঘটনাগুলো আমাদের মনের মধ্যে ছিল, এবং যেহেতু আমার শ্বশুরমশাই এখনো বেঁচে আছেন, আমাদের মনে হয়েছে যে ঘটনাটি হয়তো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলে কারো কারো ভালো লাগতেও পারে, সেই জন্য এটি আপনাদের পাঠালাম। আপনারা সকলে ভালো থাকবেন। আমি ভূত FM-এর অত্যন্ত একনিষ্ঠ শ্রোতা। ধন্যবাদ।